তো বন্ধুরা, আজ আমরা এসএলএসটি বাংলা সিলেবাসের অন্তর্গত দশম শ্রেণীর সাহিত্য সঞ্চয়নের আফ্রিকা কবিতাটি পাঠ করব। তো এই আফ্রিকা কবিতাটির কিন্তু প্রতিটি শব্দের প্রতিটি লাইনের অর্থ আমরা সহজভাবে বুঝে নেব। তো বন্ধুরা, আফ্রিকা কবিতাটি শুরু করার আগে আমাদের যে জিনিসগুলো জেনে নিতে হবে, এগুলো তোমরা খাতায় নোটস করে নিতে পারো। সেটি হচ্ছে, আফ্রিকা কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের মূল কাব্যগ্রন্থ হল পত্রপুট। এই পত্রপুট কাব্যগ্রন্থের 16 সংখ্যক কবিতা হলো আফ্রিকা কবিতাটি। এবং সেই সঙ্গে তোমাদের লিখে নিতে হবে যে আফ্রিকা কবিতাটি প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয় চৈত্র সংখ্যায় 1343 বঙ্গাব্দে। এবং সেই সঙ্গে লিখে নিতে পারো আফ্রিকা কবিতাটি রচনা করেন 1937 খ্রিস্টাব্দে। তো বন্ধুরা, এই কবিতাটি কিন্তু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর অমিয় চক্রবর্তীর অনুরোধে লিখেছিলেন। এই আফ্রিকা কবিতাটি পাঠ করার আগে আমরা কিছু আফ্রিকা কবিতাটির মূল বিষয়বস্তু জেনে নেব। তো আফ্রিকা কবিতাটি রচনার মূল বিষয়বস্তু কয়েকটি আছে, তার মধ্যে তোমাদের বলে নিই। প্রথম যেটি আছে সেটি হচ্ছে আফ্রিকার ভৌগোলিক কারণ, ভৌগোলিক পরিবেশ এবং সেই প্রতিকূল পরিবেশের মধ্যে থেকেও আফ্রিকার মানুষদের জীবনযাপন। সেই সঙ্গে আছে আফ্রিকার মানুষদের ওপর ইউরোপীয় সাম্রাজ্যবাদী মানুষের যে বর্বর, যে অমানসিক অত্যাচার, তা এই কবিতায় প্রতিফলিত হয়েছে। সেই সঙ্গে আফ্রিকার মানুষদের প্রতি কবিগুরুর এক বিশেষ বার্তা, সেই সঙ্গেই কবিতাটি শেষ হয়েছে। তো বন্ধুরা, আমরা চলো এবার কবিতাটি পাঠ করি। দেখে নাও প্রথম লাইন, উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত। অর্থাৎ উদ্ভ্রান্ত বলতে এখানে সেই দিশেহারা, সেই আদিম যুগে স্রষ্টা অর্থাৎ ঈশ্বর এখানে যখন নিজের প্রতি বারবার অসন্তুষ্ট, যখন নতুন নতুন সৃষ্টি করছেন স্রষ্টা, তখন কি করছেন? বারবার বিধ্বস্ত করছেন। কারণ স্রষ্টার অর্থাৎ ঈশ্বরের মনের মতো কিচ্ছুই হচ্ছে না, তখন সে নতুন সৃষ্টিকে কিন্তু সম্পূর্ণ নষ্ট করে ফেলছে। ধরো আমরা যখন কোনো ছবি আঁকি, ছবি আঁকার ক্ষেত্রে কি হয়? যখন ছবিটি আমাদের নিজের মনের মতো হয় না, তখন সেই ছবিটিকে আমরা কিন্তু ছিঁড়ে ফেলে দিই বা মুড়ে ফেলে দিই। সেই রকম স্রষ্টাও যখন এই পৃথিবীকে সাজাচ্ছিলেন, সেই তখন স্রষ্টার নিজের প্রতি যখন অসন্তুষ্ট, তখন তিনি নতুন সৃষ্টিকে কিন্তু বারবার ধ্বংস করে দিচ্ছিলেন। তার পরের লাইন, তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে, এবং সেই যে নতুন সৃষ্টি করছেন সেটি তার নিজের মনের মতো হচ্ছে না, তাই তিনি ঘন ঘন মাথা নাড়ছেন। সেই সময় রুদ্র সমুদ্রের বাহু প্রাচীর ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। এই কবিতাটায় যতবার তোমাকে বলা হয়েছে সেটি হচ্ছে আফ্রিকাকে বলা হয়েছে। তো এখানে রুদ্র সমুদ্রের বাহু অর্থাৎ উত্তাল ভয়ঙ্কর সমুদ্রের তরঙ্গ ঢেউ যেন প্রাচী অর্থাৎ পূর্ব, ধরিত্রী অর্থাৎ পৃথিবীর, যেন পৃথিবীর পূর্ব দিকে বুকের থেকে যেন ছিনিয়ে নিয়ে গেল আফ্রিকাকে। আফ্রিকাকে যেন সেই পৃথিবীর পূর্ব দিক থেকে যেন যেন মায়ের বুকের থেকে যেন সরিয়ে নিয়ে গেল। বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় কৃপণ আলোর অন্তপুরে। এবং আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গিয়ে কোথায় বাঁধল? সেই কৃপণ আলোর অন্তপুর। অর্থাৎ সেই কৃপণ আলো কেন বলা হয়েছে? কারণ এখানে আলো কিন্তু স্পষ্টভাবে পৌঁছতে পারে না আফ্রিকার মাটিতে। বাঁধল তোমাকে বনস্পতির নিবিড় পাহারায়। এখানে বনস্পতি অর্থাৎ বড় বড় বৃক্ষের কথা বলা হয়েছে। আফ্রিকা দেশে কিন্তু বড় বড় বৃক্ষ দ্বারা কিন্তু আফ্রিকা দেশ যেহেতু বেষ্টিত, তাই যেন কবির মনে হচ্ছে যেন বড় বড় বৃক্ষ দ্বারা যেন আফ্রিকা মহাদেশকে কেউ পাহারা দিচ্ছে। এবং সেই পাহারা এবং সেই বৃক্ষের সংখ্যা এত বেশি যে সেই বৃক্ষের পাতা ভেদ করে কিন্তু সূর্যের আলো পৌঁছাতে পারে না আফ্রিকার মানুষের কাছে, আফ্রিকার মাটির কাছে। তাই কবি এখানে কিন্তু আলোকে বলেছেন কৃপণ।
পরবর্তী স্তবকে যদি যাই আমরা দেখতে পাব আফ্রিকার মানুষের যে প্রতিকূল পরিবেশের মধ্যে সংগ্রাম সেটা। তো সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করেছিলে দুর্গমের রহস্য, এবং এই আফ্রিকা দেশে, আফ্রিকার এই বনভূমিতে তুমি একাকী অর্থাৎ নিভৃতি গোপনে তুমি কিন্তু অবকাশে তুমি সংগ্রহ করেছিলে দুর্গমের রহস্য। এই প্রতিকূল পরিবেশের মধ্যে তুমি বাঁচার রসদ কিন্তু খুঁজে পেয়েছিলে। চীন ছিলে জলস্থল, আকাশের দুর্বোধ সংকেত, প্রকৃতির দৃষ্টি, অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। অর্থাৎ এখানে আফ্রিকা কিন্তু সমস্ত জলস্থল এবং আকাশের যে দুর্বোধ সংকেত সমস্ত কিছু কিন্তু চিনতে পেরেছিল, এবং প্রকৃতির যে জাদু, যে দৃষ্টি, অতীত দৃষ্টির বাইরে যে জাদু, যেটাকে আমরা লক্ষ্য করতে পারি না, যেটা আমাদের কল্পনার বাইরে, সেই জাদু দিয়ে যেন মন্ত্র জাগাচ্ছিল আফ্রিকার চেতনাতীত মনে। পরবর্তী লাইনে চলে যাব। বিদ্রুপ করছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে, এবং আফ্রিকা যেন বিদ্রুপ করছিল ভীষণকে অর্থাৎ ভয়ঙ্করকে। এই আফ্রিকার অরণ্যবহুল অঞ্চলকে যেন আফ্রিকা যেন ভীষণকে যেন বিদ্রুপ করছে, বিরূপের ছদ্মবেশ ধারণ করে যেন সে বিদ্রুপ করছে, পরিহাস করছে, উপহাস করছে। শঙ্কাকে চাচ্ছিল হার মানাতে, আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দুন্দুভি নিনাদে। এবং যে আশঙ্কা ছিল, যে ভয় ছিল, সেই ভয়কে কিন্তু হার মানিয়ে ফেলেছে আফ্রিকা এবং আফ্রিকার মানুষ, এবং নিজের মূর্তিকে উগ্র করেছে বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দুন্দুভি নিনাদে। অর্থাৎ যুদ্ধের যেমন যে বাদ্যযন্ত্র, সেই বাদ্যযন্ত্রের মতোই যেন তাদের উগ্র রূপে যেন সমস্ত আফ্রিকার ভয়কে, সমস্ত আফ্রিকার ভীষণকে যেন তারা হার মানিয়েছেন। পরবর্তী স্তবকে যদি যাই দেখতে পাবো, হাই ছায়াবৃতা কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ। উপেক্ষার আবিল দৃষ্টিতে এই স্তবকে মূলত আফ্রিকা কীভাবে উপেক্ষিত, অত্যাচারিত হয়েছে তা প্রতিফলিত হয়েছে। এখানে ছায়াবৃতা বলতে বোঝানো হয়েছে আফ্রিকাকে। এখানে ছায়াবৃতা বলার কারণ আফ্রিকা বন জঙ্গলে ঘেরা, এবং আফ্রিকা দেশটি সম্পূর্ণভাবে ছায়া দ্বারা ঢাকা। যেন সেই কালো ঘোমটার নিচে যেমন বধূদের ঘোমটা থাকে, সেরকম যেন আফ্রিকা সেই অরণ্যের ঘোমটা নিয়ে আছে। সেই ঘোমটায় যেন তার অপরিচিত ছিল এতদিন মানব রূপটি। আফ্রিকার এই ছায়া দ্বারা ঢাকা বন জঙ্গলের যেন আফ্রিকার আসল রূপটি, যেন আসল মানব রূপটি যেন ঢাকা ছিল, অপরিচিত ছিল। উপেক্ষার আবিল দৃষ্টিতে, অর্থাৎ উপেক্ষা বলতে এখানে বোঝানো হয়েছে আফ্রিকার মানুষরা যেভাবে উপেক্ষিত হয়েছে এই সমাজের ঝাপসা দৃষ্টিতে, কলুষিত দৃষ্টিতে, সেই উপেক্ষার কথাই বলা হয়েছে। এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে, এলো মানুষ ধরার দল, গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, ওরা বলতে বোঝানো হয়েছে ইউরোপের সাম্রাজ্যবাদী শক্তি। তারা যেন আফ্রিকার মানুষকে বন্দি করার জন্য, আফ্রিকার ধনসম্পদকে লুট করার জন্য যেন আফ্রিকার মানুষদের কাছে লোহার হাতকড়ি নিয়ে এলো, এবং তাদের নখকে কিন্তু বলা হয়েছে তোমার নেকড়ের চেয়েও তীক্ষ্ণ। অর্থাৎ আফ্রিকার বনভূমিতে যে নেকড়ে আছে, সেই নেকড়ের চেয়েও যেন তাদের নখ তীক্ষ্ণ, তাদের থাবা তীক্ষ্ণ। এলো মানুষ ধরার দল, তারা কি করলো? আফ্রিকার মানুষদের শাসন করলো, শোষণ করলো, নিপীড়ন করলো। গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়েও। অর্থাৎ যেমন আফ্রিকার অরণ্যে যেমন কৃপণ আলোও পৌঁছাতে পারে না, আলো সেখানে কৃপণ হয়ে পড়ে, সেইখানে কিন্তু ইউরোপের সাম্রাজ্যবাদী শক্তিও যেন গর্বে অন্ধ হয়ে পড়েছে। তাদের চিত্তে, তাদের হৃদয়ে যেন এখনও সেই আলোর উদ্ভব হয়নি, আলোর আবিষ্কার হয়নি, যেন তারা এতই বর্বর যে তাদের কোনো মানসিকতা কিন্তু লক্ষ্য করা যায়নি। পরবর্তী লাইনে চলে যাব। সভ্যের বর্বর লোভ নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা, এবং সেই সঙ্গে সভ্য এই ইউরোপীয় মানুষদের বর্বর অমানসিক যে লোভ, সেই অমানসিক
সেই অমানসিক লোভে কিন্তু নগ্ন করে ফেলল এই তাদের নির্লজ্জ অমানবিকতা অমানুষতাকে। তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্যপথে পঙ্কিল হল ধূলি তোমার রক্তে অশ্রুতে মিশে। এরপর বলছে, তোমার যে ক্রন্দন, তুমি যে অত্যাচারিত হয়েছ, সেই ক্রন্দনের কোনো ভাষায় প্রকাশ করা যায় না। সেই ক্রন্দনের ফলে যেন বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধূলি, সমস্ত ধূলি যেন ভিজে গেল। কিসের দ্বারা ভিজে গেল? তোমার রক্তে অশ্রুতে মিশে। অর্থাৎ আফ্রিকার মানুষের রক্ত, আফ্রিকার মানুষের অত্যাচারিত হয়েছে যেভাবে, তাদের দুঃখ কষ্টের অশ্রুতে মিশে যেন এই ধুলো যেন পঙ্কিল কাদায় পরিণত হলো। পরবর্তী লাইনে যাব। দস্যু পায়ের কাঁটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। দেখবে যারা দৌড়ায় তাদের পায়ের জুতো কিন্তু কাঁটা কাঁটা ধরনের থাকে, সেরকম যেন দস্যুর পায়ের জুতোর কাঁটা, সেই কাঁটায় যেন আফ্রিকার বিভৎস কাদার পিণ্ড যেন লেগে আছে। সেই কাদার পিণ্ড যেন আফ্রিকার ইতিহাসকে, যেন আফ্রিকার গৌরবকে যেন লাঞ্ছিত করল এবং আফ্রিকার মানুষদের বুকে এবং আফ্রিকার বুকে যেন একটি ইতিহাস, অপমানিত ইতিহাসের চিহ্ন দিয়ে গেল। এখানে এরপর পরবর্তী স্তবকে যদি যায়, সমুদ্র পারে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা। সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে। অর্থাৎ এখানে সমুদ্র পারে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায়, তাদের বলতে এখানে সাম্রাজ্যবাদী ইউরোপীয় মানুষদের কথা বলা হয়েছে। ইউরোপীয় সাম্রাজ্যবাদী মানুষদের পাড়ায় পাড়ায় সেই মুহূর্তে কিন্তু বাজছিল মন্দিরে তাদের পূজার ঘণ্টা এবং সকালে সন্ধ্যায় তারা দয়াময় দেবতার নামে পুজো করছিলেন এবং তাদের শিশুরা খেলছিল আনন্দে উল্লাসে মায়ের কোলে। আর পরবর্তী লাইন, কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। অর্থাৎ ইউরোপের যে সমস্ত কবিবৃন্দ ছিলেন সেই সময় তাদের সঙ্গীতে কিন্তু সেই মুহূর্তে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। কবি এখানে বলেছেন, আফ্রিকার মানুষরা যেখানে বঞ্চিত, লাঞ্ছিত, যেখানে বর্বর অত্যাচারের দ্বারা অত্যাচারিত ইউরোপীয় শক্তির দ্বারা, সেখানে ইউরোপের কবিরা কিন্তু সুন্দরের আরাধনায় মত্ত। আমরা যদি পরবর্তী এবং লাস্ট স্তবকে চলে আসি তাহলে দেখতে পাবো, আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকালে ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস, যেন এক দম বন্ধ পরিস্থিতিতে যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের কালে সেই সময় যেমন গুপ্ত গহ্বর থেকে যেন সেই হত্যাকারীর দল যেন বেরিয়ে এলো, অশুভ ধ্বনিতে ঘোষণা করল দিনের অন্তিমকাল এবং অশুভ ধ্বনিতে তারা ঘোষণা করলেন এই সাম্রাজ্যের এবং এই পৃথিবীর যেন অন্তিম কাল, তারা অন্তিম দিন যেন তারা ঘোষণা করল। এসো যুগান্তের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে। এরপর কবি বলছেন, এসো যুগান্তের কবি। কবিরূপী স্রষ্টা অর্থাৎ ঈশ্বরকে এখানে কবি কল্পনা করেছেন। বলেছেন, কবি তুমি ঈশ্বরের দূত, তুমি এসো এই সন্ধ্যার শেষ রশ্মিপাতে। এই যে পৃথিবী ধ্বংসের মুখে, এই ধ্বংসের সন্ধ্যায় তুমি এসো, শেষ যে আলোর বিন্দুটি থাকছে সেই সময় তুমি এসো এবং এসে এই মানহারা মানবীর দ্বারে, মানহারা বলতে আফ্রিকাকে বোঝানো হয়েছে, এই মানহারা মানবীর দ্বারে আফ্রিকার এই মানবী রূপের দরজায় তুমি এসো, এসে বলো ক্ষমা করো। কবিরূপী ঈশ্বর, ঈশ্বরের দূত হয়ে আফ্রিকার মানুষদের কাছে এসেছেন যে তোমার অত্যাচারিত, তুমি যেভাবে অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত, শোষিত, তোমাদের কাছে এটুকুই আমার একান্তই অনুরোধ যে আমাদের তোমরা ক্ষমা করো। হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ
পুণ্যবাণী। তোমরা যেভাবে অত্যাচারিত হয়েছো, লাঞ্ছিত হয়েছে, শোষিত হয়েছ, তোমাদের এটুকুই বলবো, তোমরা হিংস্র প্রলাপের মধ্যে তোমাদের কিন্তু সভ্যতার শেষ বাণীটি বলতে হবে, ক্ষমা করো। এইভাবেই বন্ধুরা কবিতাটি শেষ হয়েছে। আশা করি তোমরা কবিতাটি সম্পূর্ণ বুঝতে পেরেছ। তো এই কবিতাটি থেকে যে ধরনের প্রশ্ন আসতে পারে, তোমাদের যদি কারো মনে কোনো প্রশ্ন হতে পারে, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করো।